হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা কোষ সম্পর্কে জানব। কোষ হলো জীবনের ক্ষুদ্রতম একক বা জীবদেহের ক্ষুদ্রতম একক। আমাদের প্রত্যেকের জীবদেহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গঠিত, তাই তো? কি হাত পা, তাই না, মুখ পেট, এই যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি নিয়ে গঠিত, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলি কিন্তু আবার অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র একক দ্বারা গঠিত। সেই ক্ষুদ্র একককেই বলা হয় কোষ। এই যে কোষ, এই কোষকে জীবদেহের গঠনগত এবং কার্যগত একক বলা হয়। গঠনগত কেন বলা হয়? কারণ প্রতিটি জীবদেহ কোষ দ্বারা গঠিত হয়। এবং কার্যগত কেন বলা হয়? কারণ প্রতিটি জীবদেহের শক্তির জন্য যে কাজের দরকার হয়, শক্তি উৎপাদনের জন্য যে কাজ হয়, সেই কাজগুলি কিন্তু কোষের মধ্যেই সম্পন্ন হয়। তাই কোষকে জীবনের গঠনগত এবং কার্যগত একক বলা হয়। এবার ১৯৬৫ সালে ইংরেজি বিজ্ঞানী রবার্ট হুক একটি সাধারণ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোষ পর্যবেক্ষণ করেন। তিনি প্রথম কর্ক গাছের ছাল, অর্থাৎ তোমরা এখানে ভালো করে লক্ষ্য করো, এই যে এটা হচ্ছে কর্ক গাছের ছাল। কর্ক হলো গাছের ছালের একটি অংশ। এই অংশটাকে তিনি কি করেন, পাতলা করে কেটে নেন, কেটে সাধারণ অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করেন। করে দেখতে পান যে ভেতরে অনেকগুলি মৌচাকের মতো ছোট ছোট প্রকোষ্ঠ আছে। এই প্রকোষ্ঠগুলিকেই তিনি বলেন যে কোষ। এই যে কর্ক গাছের কোষগুলি তিনি দেখেছিলেন, এগুলি হলো মৃত কোষ। ঠিক আছে, এগুলি হলো মৃত কোষ। কিন্তু পরবর্তীকালে মানে ১৯৬৪ সালে অ্যান্টনি ভ্যান লিউয়েনহক প্রথম জীবন্ত কোষ পর্যবেক্ষণ করেন। তাহলে এখান থেকে মনে রাখার বিষয়গুলি কি কি? যে ১৬৬৫ সালে রবার্ট হুক প্রথম সেল শব্দের প্রবর্তন করেন এবং ১৬৭৪ সালে অ্যান্টনি ভ্যান লিউয়েনহক প্রথম জীবন্ত কোষ পর্যবেক্ষণ করেন। এবং আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হলো সংজ্ঞা কোষের, যে কোষ হলো জীবনের গঠনগত এবং কার্যগত একক। এই অবধি বোঝা গেছে। এবার আমরা দেখব যে কোষ তত্ত্ব। কোষ তত্ত্ব কাকে বলে? এখানে তিনজন বিজ্ঞানী খুব গুরুত্বপূর্ণ: স্লেইডেন, সোয়ান এবং ভার্চক। স্লেইডেন প্রথম বলেন যে প্রতিটি জীবদেহ কোষ দ্বারা তৈরি। স্লেইডেন বলেন প্রতিটি সকল উদ্ভিদ কোষ দ্বারা তৈরি, এবং সোয়ান বলেন সকল প্রাণীও কোষ দ্বারা তৈরি। এই যে মতবাদগুলি, এই মতবাদগুলিকে সেল থিওরি বলা হয়ে থাকে। পরবর্তীকালে ভার্চাও 1855 সালে বলেন যে ওমনি সেলুলাই সেলুলা। এই কথাটির অর্থ কি? এই কথাটির অর্থ হলো প্রতিটি নতুন কোষ পূর্ববর্তী কোষ দ্বারা তৈরি, অর্থাৎ প্রতিটি কোষই তার আগের কোষ থেকে তৈরি হয়। এই তিনটি অংশকে একত্রে বলা হয় হলো সেল থিওরি বা কোষতত্ত্ব। ঠিক আছে, তাহলে প্রথমে কি ছিল? প্রথমে ছিল যে সকল জীবই কোষ দ্বারা গঠিত। কোষই হলো জীবনের গঠনগত এবং কার্যগত একক, এবং প্রতিটি নতুন কোষ পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হয়। এবার সব বিজ্ঞানীরা পরবর্তীতে পর্যবেক্ষণ করেন যে কোষতত্ত্ব কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রযোজ্য হয় না। কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় না? এক্ষেত্রে দেখো, ভাইরাসের ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য হয় না। কেন? কারণ আমরা জানি যে ভাইরাস কিন্তু একটি অকোষীয় পদার্থ, অর্থাৎ এর মধ্যে কিন্তু কোষীয় কোনো গঠন নেই। ঠিক আছে, তাই এর মধ্যে কিন্তু কোষতত্ত্ব প্রযোজ্য হবে না। এবার আমরা কোষের প্রকারভেদ সম্পর্কে জানবো। কোষের প্রকারভেদ কি কি? কোষ হলো দু ধরনের হয়ে থাকে। দেখো, একটি হলো প্রোক্যারিওটিক কোষ এবং অপরটি হলো ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ কাকে বলে? আদি যুগের আদিম কোষকে বলা হয় তাকে প্রোক্যারিওটিক কোষ। পৃথিবী যখন আবির্ভাব হয় না, যখন প্রাণের অস্তিত্ব হয়, তখন প্রথম এই প্রোক্যারিওটিক কোষেরই আবির্ভাব হয়। তাহলে প্রোক্যারিওটিক কোষ কি কেমন হবে? তোমরা এখানে দেখো, যে সমস্ত কোষের সুগঠিত নিউক্লিয়াস থাকে না, তাদের প্রোক্যারিওটিক কোষ বলে। এখানে ছবিটা দেখো, লক্ষ্য করো যে এই যে কোষ, একটি প্রোক্যারিওটিক কোষ, এখানে কিন্তু কোনো রকম নিউক্লিয়াস নেই। দেখেছো তো এখানে কি আছে? এখানে জেনেটিক বস্তুটা নগ্ন অবস্থায় আছে। তারপরে কি বলেছে প্রোক্যারিওটিক ক্ষেত্রে? প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে বলেছে ঝিল্লি বেষ্টিত কোষাঙ্গাণু থাকে না, অনুপস্থিত। অর্থাৎ কোনো রকম ঝিল্লি বেষ্টিত কোষাঙ্গাণু থাকে না। আর কি বলছে? এরা আকারে ছোট এবং গঠনে সরল প্রকৃতির হয়, কারণ এরা এককোষী প্রকৃতির হয়, তাই তো? কারণ তাই জন্য এটা হচ্ছে ছোট এবং গঠনে সরল হয়। আবার ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, এখানে কোষ কিন্তু সুগঠিত ও পর্দা বেষ্টিত। সুগঠিত এবং পর্দা বেষ্টিত, এর মধ্যে প্রকৃত নিউক্লিয়াস থাকে। হুম। এবার এই কোষে কিন্তু ঝিল্লি বেষ্টিত কোষাঙ্গাণু উপস্থিত থাকে। আমরা এই যে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষে যদি ভালো করে ছবিটা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে, দেখো ইউক্যারিওটিক কোষের এই দেখো, এটা হচ্ছে নিউক্লিয়াস। উদ্ভিদ কোষ, এটা প্রাণী কোষের নিউক্লিয়াস, কিন্তু প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াস নেই, এখানে আছে নিউক্লিয়েড। তারপর এখানে দেখো উদ্ভিদ কোষে বিভিন্ন রকমের কোষাঙ্গাণু, যারা কি পর্দা বেষ্টিত, যেমন মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, এরা কি, এরা হচ্ছে পর্দা বেষ্টিত। কিন্তু প্রোক্যারিওটিক কোষে দেখো এরকম ধরনের কোনো রকমই কোষাঙ্গাণু নেই। দেখতে পাচ্ছ তো? হ্যাঁ। তাহলে প্রোক্যারিওটিক কোষের উদাহরণ কি হবে? উদাহরণ হবে ব্যাকটেরিয়া হলো প্রোক্যারিওটিক কোষ, এবং ইউক্যারিওটিক কোষ হলো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ।
তাহলে এখানে উদ্ভিদ প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্যটা খুব ভালোভাবে দেওয়া আছে। দেখে নাও যে প্রোক্যারিওটিক কোষে কিন্তু প্রকৃত নিউক্লিয়াস নেই, ইউক্যারিওটিক কোষে প্রকৃত নিউক্লিয়াস আছে। আবার পরবর্তীতে দেখো, এই প্রোক্যারিওটিকে কিন্তু ঝিল্লি বেষ্টিত কোষাঙ্গাণু নেই, কিন্তু ইউক্যারিওটিক কোষে ঝিল্লি বেষ্টিত কোষাঙ্গাণু আছে। ঠিক আছে? নিউক্লিয়েট আকারে থাকে ডিএনএ, আর এক্ষেত্রে নিউক্লিয়াসের ভেতরে থাকে ডিএনএ। 70S প্রকৃতির রাইবোজোম থাকে, এখানে 80S প্রকৃতির রাইবোজোম থাকে। ঠিক আছে? এবং এখানে উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, এবং ইউক্যারিওটিক কোষের উদাহরণ হলো উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, ছত্রাক। ঠিক আছে? তাহলে আমরা এক কথায় কি বলতে পারি? এক কথায় আমরা বলতে পারি প্রোক্যারিওটিক কোষ হলো প্রাচীন ধরনের কোষ, প্রিমিটিভ, আর ইউক্যারিওটিক কোষ হলো নতুন মানে আধুনিক কোষ, যেমন সত্যিকারের নিউক্লিয়াসযুক্ত কোষ।